হ্যালো গাইজ, আজকে আমরা ট্রাই হ্যাকমিতে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে যে প্রি সিকিউরিটি পথের একটা প্রবলেম। এটা হচ্ছে যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালসের ভিতরে গেলে দেখবেন ইন্ট্রো টু ল্যান। তো ইন্ট্রো টু ল্যান নামের যে প্রবলেমটা আছে এটা হচ্ছে যে আজকে আমরা সলভ করব। তো এটার ভিতরে দেখি কি আছে। এটা সম্ভবত লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে সবকিছু জানাইছে। এখানে একটা ভিডিও আছে, দেখবেন আপনারা ভিডিওটা হচ্ছে যে প্লে করে এই প্রবলেমটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর তাছাড়া লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কেও অনেক কিছু হচ্ছে যে জানতে পারবেন। তো টাস্ক মানে কি বলছে আমরা একটু দেখি। ইন্ট্রোডিউসিং ল্যান টোপোলজিস, অর্থাৎ এখানে হচ্ছে যে টোপোলজিসগুলো আছে, যে টোপোলজিগুলোর মাধ্যমে বিভিন্ন ডিভাইস হচ্ছে কানেক্টেড থাকে, তো এই টোপোলজিগুলো সম্পর্কে এখানে বলছে। তো আপনার হচ্ছে যে টোপোলজিগুলার বেসিকগুলা একটু ভালো মতো হচ্ছে যে পড়বেন আপনারা। তো টোপোলজিগুলা সম্পর্কে যা বলছে এগুলো হচ্ছে যে আপনারা পড়বেন। এই দেখেন এখানে স্টার টোপোলজি সম্পর্কে বলছে। তো স্টার টোপোলজিতে আপনারা দেখেন দ্য মেইন প্রেমিস অফ স্টার টোপোলজি ইজ দ্যাট ডিভাইসেস আর ইন্ডিভিজুয়ালি কানেক্টেড বাই a central networking device such as switch or hub। তো স্টার টপোলজিতে যেটা হয় যে ডিভাইসগুলো আছে এগুলো একটা সুইচ বা হাবের মাধ্যমে সেন্ট্রালি কানেক্টেড থাকে। তো এই সুইচ বা হাবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই নেটওয়ার্কটা আর কাজ করে না। এখানে আরো কিছু ইনফরমেশন দিছে। এনি ইনফরমেশন সেন্ট টু এ ডিভাইস ইন দিস টপোলজি ইজ সেন্ট ভায়া দ্য সেন্ট্রাল ডিভাইস টু হুইচ ইট কানেক্টস। তো এখানে দেখেন বিকজ অফ cabling and the purchase of dedicated networking equipment is required for this topology is more expensive than any of the other topologies। so যতগুলা টপোলজি আছে এগুলার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে যে সব থেকে এক্সপেন্সিভ একটা টপোলজি। however despite the added cost this does provide some significant advantages। for example this topology is much more scalable in nature, which means there is very easy to add more devices as the demand for the network increases। তো এই টপোলজিতে হচ্ছে আপনাদের বিভিন্ন নতুন নতুন ডিভাইস অ্যাড করা খুব সহজ। সুইচ এবং হাবের যদি পোর্ট খালি থাকে তাহলে আপনারা হচ্ছে যে বিভিন্ন ডিভাইস নতুন নতুন ডিভাইস এটাতে অ্যাড করতে পারবেন। আনফরচুনেটলি দ্য মোর দ্য নেটওয়ার্ক স্কেলস দ্য মোর মেইনটেনেন্স ইজ রিকোয়ার্ড টু কিপ দ্য নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। তো এখানে হচ্ছে যে স্টার টপোলজি সম্পর্কে বলছে। এরপরে নিচে দেখেন বাস টপোলজি। তো বাস টপোলজি দেখেন একটা স্ট্রেট লাইনের মতন হচ্ছে মেইন লাইন থাকে, ওটা থেকে সাব লাইন দিয়ে বিভিন্ন ডিভাইসগুলা মেইন লাইনের মাধ্যমে কানেক্টেড থাকে। তো ডিভাইসগুলা থেকে একটা একটা করে সাব লাইন হচ্ছে যে মেইন লাইনে এসে যুক্ত হয় এবং এই মেইন লাইনের মাধ্যমে সবগুলা ডিভাইস হচ্ছে কানেক্টেড থাকে। তো কি বলছে আমরা একটু দেখি বাস টপোলজি। দিস টাইপ অফ কানেকশন রিলাইজ আপন এ সিঙ্গেল কানেকশন হুইচ ইজ নোন এজ এ ব্যাকবোন কেবল। সো এটাকে ব্যাকবোন কেবল বলা হয়। এই যে বড় কেবলটা দেখতে পাচ্ছেন এটাকে ব্যাকবোন কেবল বলা হয়। দিস টাইপ অফ টপোলজি ইজ সিমিলার টু দ্য লিফ অফ এ ট্রি ইন এ সেন্স দ্য ডিভাইসেস লিভস stem from where the branches are on this cable because all data destined for each device travels along the same cable। so সবগুলা ডাটাই যে ব্যাকবোন কেবল আছে এটার মধ্য দিয়ে হচ্ছে যে ট্রাভেল করে। is very quickly prone to becoming slow and bottlenecked if devices within the topology are simultaneously requesting data। এখানে bottleneck দেখা যায় যদি একাধিক ডিভাইস হচ্ছে একসাথে ডেটা ট্রান্সফার করার চেষ্টা করে, তাহলে ব্যাকবোন কেবল তো একটাই, সো এটাতে লোড একটু বেশি পড়ে। এখানে হচ্ছে যে bottleneck হয় এবং স্লো হয়ে যায়। this bottleneck also results in very difficult troubleshooting because it quickly becomes difficult to identify which device is experiencing issues with data all traveling along the same road। তো এটা আইডেন্টিফাই করাও কঠিন যে কোন ডিভাইসটাতে ঝামেলা হচ্ছে। এরপরে বলছে যে however with this said bus topologies are one of the easier and more cost efficient topologies to set up because of their expenses। তো এখানে কিছু সমস্যা থাকলেও এটা হচ্ছে যে খুবই কস্ট এফিশিয়েন্ট, অর্থাৎ এখানে খরচ কম লাগে। such as cabling and dedicated networking equipment used to connect these devices। lastly another disadvantage of the bus topology is that there is little redundancy in place in case of failures। the disadvantage is because there is a single point of failure along the backbone cable। so এখানে যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, ব্যাকবোন কেবলে যদি কোনো ঝামেলা দেখা দেয় তাহলে হচ্ছে যে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। সেম হচ্ছে যে স্টার টপোলজির ক্ষেত্রে। স্টার টপোলজি হচ্ছে যে ব্যাকবোন যে সুইচ বা হাবটা আছে এটা নষ্ট হলে পুরো নেটওয়ার্কটাই আর কাজ করে না। আচ্ছা, তো এরপরে দেখেন যে রিং টপোলজি, দ্য রিং টপোলজি অলসো নোন এজ টোকেন টপোলজি। সো রিং টপোলজি সম্পর্কে এখানে বলছে প্রত্যেকটা ডিভাইসের কাছে একটা হচ্ছে যে টোকেন থাকে, টোকেনগুলা পাস হয় আর কি। তো আমরা দেখি একটু। ডিভাইসেস such as computers are connected directly to each other to form a loop, meaning that there is little cabling required and less dependence on dedicated hardware such as within a star topology। so এখানে কোনো হার্ডওয়্যার লাগে না এই নেটওয়ার্কটা তৈরি করতে, জাস্ট হচ্ছে যে কেবল দিয়ে জোড়া দিলেই হয়। a ring topology works by sending data across the loop until it reaches the destined device using other devices along the loop to forward the data। interestingly a device will only send receive data from another device in the topology if it does not
have any to send itself. If the device happens to have data to send, it will send its own data first before sending data from another device, because there is only one direction for data to travel across the topology. It's fairly easy to troubleshoot any faults that arise. However, this is a double-edged sword, because it isn't an efficient way of data traveling across the network, as it may have to visit multiple devices first before reaching the redundant device. Lastly, ring topologies are less prone to bottlenecks, such as within a bus topology, as large amounts of traffic are not traveling across the network at any one time. The design of the topology does, however, mean that faults such as a cut cable or broken device will result in the entire networking breaking. তো যেই তারটার মাধ্যমে নেটওয়ার্কগুলো সংযুক্ত থাকে, এই তারটা যদি কেটে যায় বা কোনো কারণে নষ্ট হয়, তাহলে হচ্ছে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। আর একটা ডিভাইস থেকে ডাটা সেন্ড করলে এটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসেই এটা হচ্ছে যে ট্রাভেল করতে দেখে যে টোকেনটা কার কাছে আছে, ডেস্টিনেশনের টোকেনটা কার কাছে আছে। সো যতক্ষণ পর্যন্ত ডেস্টিনেশন খুঁজে না পায়, ডাটাটা কিন্তু ট্রাভেল করতেই থাকে। এটা হচ্ছে যে রিং টপোলজি। এরপরে বলছে হোয়াট ইজ এ সুইচ। তো সুইচের মাধ্যমে হচ্ছে যে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইসগুলো কানেক্ট করা যায় এবং নেটওয়ার্কে এক্সটেন্ড করা যায়। সুইচেস আর ডেডিকেটেড ডিভাইসেস উইদিন এ নেটওয়ার্ক that are designed to aggregate multiple other devices such as computers, printers, or any other networking capable device using Ethernet. These various devices plug into a switch's port. Switches are usually found in larger networks such as businesses, school, or similar sized networks. তো একটা স্কুলের বা একটা বিজনেসের একটা কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্ক তৈরি করার জন্য এই ধরনের সুইচ ইউজ করা হয়। Where there are many devices to connect to the network, switches can connect a large number of devices by having ports 4, 16, 24, 32, or 64 for devices to plug into. তো সুইচের পোর্টের উপর ডিপেন্ড করে হচ্ছে যে নেটওয়ার্কের সাইজটা। সুইচেস আর মাচ মোর এফিশিয়েন্ট দেন দে আর লেসার কাউন্টারপার্ট। হাবের চাইতে এটা হচ্ছে যে মাচ মোর এফিশিয়েন্ট। সুইচেস কিপ ট্র্যাক অফ হোয়াট ডিভাইস ইজ কানেক্টেড টু হুইচ পোর্ট। সুইচ হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, এটা হচ্ছে যে কোন পোর্টে কোন ডিভাইসটা কানেক্ট আছে এটা হচ্ছে যে শনাক্ত করতে পারে। দিস ওয়ে when they receive a packet, instead of repeating the packet to every port like a hub would do, it just sends it to the intended target, thus reducing network traffic. তো যেটা বলছে সেটা হচ্ছে যে কোন ডিভাইসটাতে ডাটাটা পাঠাইতে হবে এটা হচ্ছে যে সুইচ ভালো মতো জানে। সো ও হচ্ছে যে ওই ডিভাইসটা যেই পোর্টে কানেক্টেড থাকে ডাটাটা ওই পোর্টে পাঠায় দেয়, অন্য কোনো পোর্টে পাঠায় না। হাব হচ্ছে যে প্রত্যেকটা পোর্টে পাঠায় চেক করে। তো হাবের চাইতে সুইচ হচ্ছে যে মাচ মোর এফিশিয়েন্ট। এরপর দেখেন both switches and routers can be connected to one another. তো সুইচ আর রাউটার একসাথে কানেক্ট করা যায়। The ability to do this increases the redundancy of a network by adding multiple pods for data to take. If one pod goes down, another can be used. আচ্ছা, তো এটা হচ্ছে যে সুইচ সম্পর্কে বলছে, আপনারা এগুলো ভালো মতো বলবেন। So what is a router? It's a router's job to connect networks and pass data between them. It does this by using routing, hence the name রাউটার। তো রাউটার বলতে আমরা আসলে সাধারণত যেটা বুঝি যে ওয়াইফাই ইউজ করা যে রাউটার, ওটা কিন্তু আসলে রাউটার না, ওটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক শেয়ারিং ডিভাইস, ওটাকে যদি আমরা রাউটার হিসেবে চিনি। তো রাউটার মূলত হচ্ছে যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল যেই ডিভাইসগুলো আছে, ল্যাপটপ, কম্পিউটার, এগুলোকে কানেক্ট করার জন্য ইউজ করা হয় এবং এগুলোর মধ্যে ডেটা শেয়ারিং এর জন্য ইউজ করা হয়। আমরা যেই ওয়াইফাই রাউটার ইউজ করি, এগুলো আসলে যেই রাউটার বলতে যেই ডিভাইসটাকে বোঝায় ওইটা আসলে এটা না। আসল রাউটার হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ইউজ করা হয় ইন্টারনাল নেটওয়ার্ক তৈরি করার জন্য। এরপর দেখেন এটা হচ্ছে যে ইট ডাজ দিস বাই ইউজিং রাউটিং। তো রাউটারে ডেটা পাঠানোকে রাউটিং বলা হয় বিভিন্ন ডিভাইসে। রাউটিং ইজ a level given to the process of data traveling across networks. Routing involves creating a path between networks so that these data can be successfully delivered. Routing is useful when devices are connected by main paths such as in the example diagram below. So এখানে একটা ডায়াগ্রাম দিয়েছে, আপনারা ভালো মতো দেখবেন। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল। Attached to this task is an interactive practical featuring the discussed LAN topologies. Learn about the various ways in which they are vulnerable to break the LAN topologies to retrieve the flag. আচ্ছা, প্র্যাকটিক্যালি আমরা একটু পরে আসতেছি। আমরা প্রথম কোশ্চেনটা দেখি। এখানে একটা কোশ্চেন বলছে what does LAN stands for? What does LAN stand for? তো LAN মানে কি? তো LAN মানে উপরে দেওয়া আছে, দেখেন LAN মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা এটা কপি করে নেই, এরপর হচ্ছে যে আমরা এখানে বসিয়ে দেব LAN মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা সাবমিট দিয়ে দিই, এই দেখেন your answer is correct, তার মানে ঠিক আছে। Where is the verb given to the job that routers perform? রাউটার কি করে? রাউটারের এই জবটার নাম হচ্ছে রাউটিং। তো আমরা রাউটিং লেখাটাকে কপি করে ফেলি, এরপরে এখানে পেস্ট করে দেই, এরপর সাবমিট দেন।
তো এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে রাউটার হচ্ছে রাউটিং করে, ঠিক আছে। হোয়াট ডিভাইস ইজ ইউজড টু সেন্ট্রালি কানেক্ট মাল্টিপল ডিভাইসেস অন দ্য লোকাল নেটওয়ার্ক অ্যান্ড ট্রান্সমিট ডেটা টু দ্য কারেক্ট লোকেশন। তো সেন্ট্রালি মাল্টিপল ডিভাইসেস অন দ্য লোকাল নেটওয়ার্ক অ্যান্ড ট্রান্সমিট ডেটা টু দ্য কারেক্ট লোকেশন। তো কারেক্ট লোকেশনে আমার মনে হয় যে কোনটা কাজ করে, কারেক্ট লোকেশনে সুইচ হইতে পারে। আমরা একটু সুইচ দিয়ে দেখি, সুইচ লেখাটা কপি করে নেই। সুইচই তো ডাটা হচ্ছে যে কারেক্ট লোকেশনে ট্রান্সফার করে, যেহেতু পোর্টগুলা ওর জানা আছে, কোন পোর্টে কোন ডিভাইসটা কানেক্টেড এটাও জানে। সো সুইচ লিখে আমরা সাবমিট দিয়ে দেখি কি অবস্থা। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। হোয়াট টপোলজি ইজ কস্ট এফিসিয়েন্ট টু সেট আপ? কস্ট এফিসিয়েন্ট টপোলজি কোনটা? এটা হচ্ছে যে রিং টপোলজি, কারণ হচ্ছে যে রিং টপোলজিতে কোনো ফিজিক্যাল ডিভাইস লাগে না, জাস্ট তারের মাধ্যমে সংযুক্ত করতে হয়। তো আমরা রিং টপোলজি লেখাটা এখানে কপি করে সাবমিট দিয়ে দিই। ইউর আনসার ইজ ইনকারেক্ট। ওয়াই? কি বলছে? হোয়াট টপোলজি ইজ কস্ট এফিসিয়েন্ট টু সেট আপ? সেট আপ তো কস্ট এফিসিয়েন্ট, তো রিং টপোলজি। আচ্ছা, আমরা ছোট হাতের রিং টপোলজি লেখাটা ইউজ করি, আমরা বড় হাতে দিছিলাম, ছোট হাতের রিং টপোলজি দিয়ে দেখি। আচ্ছা, আর পরের কোয়েশ্চেনটা দেখি। হোয়াট টপোলজি ইজ এক্সপেন্সিভ টু সেট আপ এন্ড মেইনটেইন? কোন টপোলজিটা এক্সপেন্সিভ? টপোলজিটা হচ্ছে স্টার টপোলজি হচ্ছে এক্সপেন্সিভ, আই থিঙ্ক। স্টার টপোলজিটা কপি করে নেই, এরপর এখানে আমরা স্টার টপোলজি দিয়ে দিচ্ছি, সাবমিট দেই। দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে স্টার টপোলজিটা হচ্ছে এক্সপেন্সিভ। তাহলে কস্ট এফিসিয়েন্ট টপোলজি কোনটা? রিং টপোলজি দিলাম, হইলো না, তাহলে এটা বাস টপোলজি হইতে পারে, যেহেতু এখানেও তেমন কোনো ডিভাইসের দরকার হয় না। তো আমরা রিংটা কেটে বাস টপোলজি দিয়ে দিলাম, এরপর সাবমিট দেন। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। কমপ্লিট দ্য ইন্টারঅ্যাক্টিভ ল্যাব অ্যাটাচড টু দিস টাস্ক। হোয়াট ইজ দ্য ফ্ল্যাগ গিভেন এট দ্য এন্ড? তো ফ্ল্যাগ মানে তো আপনারা জানেন যে যারা ট্রাইহ্যাকমিতে প্রবলেম সলভ করেন তারা তো জানার কথা, সেকেন্ড প্যাকেটের ভিতরে কিছু হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার একটা থাকে, এগুলোকেই ফ্ল্যাগ বলা হয়। তো বলছে কমপ্লিট দ্য ইন্টারঅ্যাক্টিভ ল্যাব অ্যাটাচড টু দিস টাস্ক। তো কি দিছে এখানে দেখি, এখানে একটা ওয়েবসাইট আছে, এটা আপনারা হচ্ছে এখানে ওপেন করবেন। টপোলজি ফ্লস, দিস ল্যাব উইল টেক ইউ থ্রু দ্য ফ্লস ইন ডিফারেন্ট নেটওয়ার্ক টপোলজিস। নেক্সট হচ্ছে যে রিং টপোলজি। তো রিং টপোলজিতে কিভাবে হচ্ছে যে প্যাকেট ট্রান্সফার হচ্ছে এটা একটু দেখেন। প্যাকেটস অফ ডেটা ট্রাভেল ফ্রম ওয়ান ডিভাইস টু দ্য নেক্সট আনটিল দে হ্যাভ রিচ দেয়ার ডেস্টিনেশন। এটা আমরা আগে বলছি। রিং টপোলজি, ওয়ান অফ দ্য মেজর ফ্লস উইথ রিং টপোলজি ইজ দ্যাট ইফ এ ডিভাইস গোজ ডাউন অর এ কেবল ইজ ব্রোকেন দেন ডেটা উইল নো লঙ্গার বি পাসড। তো এটাও আমরা আগে বলছি যে ডেটা, এই যে মেইন কেবলটা আছে এটা কেটে গেলে হচ্ছে যে ডেটা ট্রাভেল করতে পারে না। ইফ ইউ হোভার ওভার দ্য মিডল অফ দ্য নেটওয়ার্ক কেবল ইউ ক্যান কাট ইট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স টু দ্য প্যাকেটস। এখানে কি বলছে? সবই তো ঠিক আছে, এখন আমাদেরকে এটা কাটতে হবে না। এই যে দেখেন, আচ্ছা আপনারা হচ্ছে যে এই যে তারের মধ্যে একটা ক্লিক করবেন মাউসে, তাহলে একটা কেচি চলে আসবে। তো আমরা এই নেটওয়ার্কটা হচ্ছে যে কেটে দিব। এই দেখেন আমরা নেটওয়ার্কটা কেটে দিছি, এরপর হচ্ছে নেক্সট করবেন। The packets can now no longer travel around the network and no devices can talk to each other. এই যে নেটওয়ার্কটা কেটে গেছে আর কি, তারটা কেটে দিছি। তো এটাই হচ্ছে যে রিং টপোলজি। এখন হচ্ছে যে আপনাকে বাস টপোলজি শেখাবে। With the bus topology, all devices are connected to a single cable, often called the backbone. এই যে ব্যাকবোন কেবলের মাধ্যমে কানেক্টেড। এরপর নেক্সট দেন, a major flaw in the bus topology is that it can't handle a large amount of data. তো লার্জ অ্যামাউন্টের ডাটা হলে যে এটার মধ্যে bottleneck হয়, এগুলো আমরা আগে বলছি। দেখেন ডাটাগুলো পাস হচ্ছে একটা থেকে আরেকটাতে। এরপর নেক্সট দেন, on the next step send as many packets as quickly as you can to try and take down the network. বাস টপোলজি, তো আমরা হচ্ছে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে আমরা হচ্ছে যে প্যাকেট সেন্ড করব। কম্পিউটার 1 থেকে কম্পিউটার 2 তে আমরা প্যাকেট সেন্ড করলাম। কি হচ্ছে, আমরা কম্পিউটার 1 নাম দিতে হবে। তো আচ্ছা এখানে হচ্ছে না কেন ভাই? আচ্ছা, তো দেখেন আমাদেরকেও এখন হচ্ছে যে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ডেটা পাঠাতে হবে। তো কম্পিউটার 1 লেখা আছে আর আমরা কম্পিউটার 2টা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা হচ্ছে যে ডেটা পাঠাতে থাকবো। এই যে দেখেন কম্পিউটার 1 হচ্ছে এটা, এই যে উপরের লেফট সাইডে এটা হয়তো বা এটা থেকে আমরা 2 নাম্বার একটা কম্পিউটারে ডেটা সেন্ড করব। তো সেন্ড করতে থাকি আমরা, আপনার হচ্ছে যে মাউসে ক্লিক করতে থাকবেন এখানে সেন্ড প্যাকেটে। তো এই দেখেন একটার পর একটা প্যাকেট সেন্ড হচ্ছে। তারপর দেখবেন যে bottleneck হয়ে যাবে আর কি, এটা হচ্ছে যে হ্যান্ডেল করতে পারবে না, যেহেতু একটা সরু একটা পথ। এটা দেখেন লাল হয়ে গেছে, মানে bottleneck হয়ে গেছে, এখানে ডাটাগুলো ঠিকমতো পাস হতে পারছে না। তো আপনার এটা হচ্ছে যে মাউসে ক্লিক করতেই থাকবেন। একটা সময় দেখবেন যে এটা এই ব্যাকবোন যে কেবলটা আছে এটা হচ্ছে যে ওভারলোড হয়ে গেছে আর কি ডেটায়। তো আমরা 2 নাম্বার না, আমরা 3 নাম্বারটাতে পাঠাই। এই যে দেখেন হয়েছে, অনেকবার আপনারা ক্লিক করবেন তাহলে হচ্ছে যে এটা হয়ে যাবে। তারপরে বলছে দ্য বাস নেটওয়ার্ক ইজ নাও ডাউন। এই থেকে নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে আর কি, মানে ওভারলোড হইতে। এরপর নেক্সট দেন, তারপরে বলছে স্টার টপোলজি, উইথ স্টার টপোলজি অল ডিভাইসেস আর কানেক্টেড উইথ দেয়ার ওন কেবল টু এ সেন্ট্রাল সুইচ হাব। এই যে সেন্ট্রাল সুইচ বা হাব দিয়ে সবগুলো ডিভাইস হচ্ছে কানেক্টেড থাকে এখানে। এভরি প্যাকেট ইজ সেন্ড থ্রু দিস সুইচ, which means if the switch goes down the network will no longer work. তো সুইচটা কাজ না করলে নেটওয়ার্কটা হচ্ছে যে আর কাজ করবে না, এটাই বলছে। see if you can somehow break the switch. তো আমরা হচ্ছে যে সুইচটাকে এখন এই দেখেন একটা হাতুড়ি চলে আসছে, আপনারা মাউসের
সুইচের যে পয়েন্টারটা আছে এটা সুইচের উপরে ধরবেন, তাহলে একটা হাতুড়ি চলে আসবে। আমরা হচ্ছে যে হাতুড়ি দিয়ে এই সুইচটাকে ভেঙে ফেলবো। এখন দেখেন সুইচটা ভেঙে দিছি। দ্য নেটওয়ার্ক ইজ নাও ডাউন। নেক্সট, সো এই দেখেন আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি। সো ফ্ল্যাগটা হচ্ছে THM TryHackMe টপোলজি ফ্লস। তো এটা আমরা কপি করে নিব। এরপর হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা মিনিমাইজ করে দেই। এরপরে আমরা নিচে চলে যাব, এই ফ্ল্যাগটা হচ্ছে যে আমরা এখানে সাবমিট করে দিব। এই দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। তার মানে আমাদের হচ্ছে যে ইন্ট্রোডিউসিং ল্যান টপোলজিস, তো টাস্ক 1টা আমাদের কমপ্লিট। এরপরের টাস্কটা হচ্ছে এ প্রাইমার অন সাবনেটিং। তো এরপরে আমরা হচ্ছে যে ইন্ট্রো টু ল্যানের আমরা 2 নাম্বার টাস্কে চলে আসবো, এ প্রাইমার অন সাবনেটিং। তো এখানে সাবনেট সম্পর্কে বলছে, আপনারা হচ্ছে যে এই জিনিসটা ভালো মতো পড়বেন। সাবনেটিং ইজ দ্য টার্ম গিভেন টু স্প্লিটিং আপ এ নেটওয়ার্ক ইনটু স্মলার মিনিয়েচার নেটওয়ার্কস উইদিন ইটসেলফ। সো এটা বড় নেটওয়ার্ককে বিভিন্ন ছোট ছোট স্লাইসে ভাগ করে ফেলা, এটা হচ্ছে যে সাবনেট। তো মনে করেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে 3টা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স। তো সবগুলা ডিপার্টমেন্টের আবার আলাদা আলাদা ডিভাইসেস থাকতে পারে। তো ওই ডিভাইসেস গুলাকে আলাদা আলাদা ভাবে আপনারা হচ্ছে যে সাবনেট আকারে ভাগ করবেন। এরপর এগুলাকে একটা সেন্ট্রাল সুইচের মাধ্যমে কানেক্ট করে রাউটার দিয়ে ইন্টারনেটের মাধ্যমে সবগুলো হচ্ছে যে সংযুক্ত থাকবে। এটাকে হচ্ছে যে সাবনেটিং বলা হয়। তো এখানে হচ্ছে যে আমরা এই যে আগে আইপি অ্যাড্রেসের যে প্রবলেমটা করছিলাম ওইটা সম্পর্কে বলছে, আইপি অ্যাড্রেসের ডিটেলস বলছে। এখানে আর কিছু কথা বলছে দেখেন, সাবনেটস ইউজ আইপি অ্যাড্রেসেস ইন 3 ডিফারেন্ট ওয়েজ। তো সাবনেটের জন্য আইপি অ্যাড্রেসটা ইউজ হয়, কি কি কাজে ইউজ হয় দেখেন, আইডেন্টিফাই দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, আইডেন্টিফাই দ্য হোস্ট অ্যাড্রেস, আইডেন্টিফাই দ্য ডিফল্ট গেটওয়ে। তো ডিফল্ট গেটওয়ে, হোস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস এগুলো ফাইন্ড করার জন্য হচ্ছে যে সাবনেট মাস্ক আইপি অ্যাড্রেস ইউজ করে। এখানে দেখেন যে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ফাইন্ড করার যে একটি পারপাস সেটা বলছে, দিস অ্যাড্রেস আইডেন্টিফাইজ দ্য স্টার্ট অফ দ্য অ্যাকচুয়াল নেটওয়ার্ক and is used to identify a network's existence. Explanation: for example, a device with the IP address of 192.168.1.100 will be on the network identified by 192.168.1.0. তো এক্সাম্পল হচ্ছে এটা এখানে দিছে। এরপরে হচ্ছে যে হোস্ট অ্যাড্রেস and IP address here is used to identify a device on the subnet. For example, a device will have the network address of eto. এরপরে হচ্ছে যে ডিফল্ট গেটওয়ে, the default gateway address is a special address assigned to a device on the network that is capable of sending information to another network. Default gateway is করে একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে হচ্ছে যে ইনফরমেশন সেন্ড করা যায়, সেন্ড হয় আর কি। Any data that needs to go to a device that isn't on the same network will be sent to this device. These devices can use any host address but usually use either the first or last or lost address in a network. এগুলো আপনারা হচ্ছে ভালো মতো পড়বেন। এরপরে কি বলছে দেখি, সাবনেটিং provides a range of benefits including efficiency, security, full control. We'll come on to explore exactly how subnetting provides these benefits at a later date. However, for now, all we need to understand is the security element to it. Let's take the typical cafe on the street. This cafe will have 2 networks. তো মনে করেন একটা ক্যাফে আছে রাস্তার সাইডে, ওই ক্যাফেটার 2টা নেটওয়ার্ক থাকতে পারে, one for employees, cash registers and other devices for the facility. So স্টাফদের জন্য একটা নেটওয়ার্ক থাকবে, one for the general public to use as a hotspot. তো আর এটা হচ্ছে যে যারা হচ্ছে যে কাস্টমার থাকবে ওদের জন্য একটা নেটওয়ার্ক থাকবে। Subnetting allows you to separate these 2 use cases from each other whilst having the benefits of a connection to larger networks such as the internet. So আপনার হচ্ছে যে সাবনেটিং এর মাধ্যমে 2টা নেটওয়ার্কে আলাদা আলাদাভাবে ভাগ করতে পারবেন। তো এখানে কিছু কোশ্চেন বলছে, আমরা দেখি। What is the technical term of driving a network up into smaller pieces? So এটাকে বলা হয় সাবনেট মাস্ক, অর্থাৎ ভাগ করে ফেলা। তো আমরা হচ্ছে যে আচ্ছা এটাকে সাবনেটিং বলা হয় নাকি সাবনেট মাস্ক বলা? সাবনেটিং বলা হয় সম্ভবত। সাবনেটিং, আমরা সাবনেটিং লেখাটা কপি করে ফেলি, এরপরে সাবনেটিং লেখাটা পেস্ট করে দিলাম। What is the technical term for dividing a network up into smaller pieces? এটা সাবনেটিং হইতে পারে। এটা এখানে ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। হাউ মেনি বিটস আর ইন এ সাবনেট মাস্ক? তো সাবনেট মাস্কে কত বিট থাকে এটা সম্ভবত এখানে বলে দিছে। দ্য সেম গোজ ফর এ সাবনেট মাস্ক হুইচ ইজ অলসো রিপ্রেজেন্টেড অ্যাজ এ নাম্বার অফ 4 বাইটস রেঞ্জিং ফ্রম 0 to 225। তার মানে হচ্ছে 4 বাইটস মানে হচ্ছে 4 8 32, তার মানে 32 বিট থাকবে। হাউ মেনি বিটস? তাহলে 32 বিটস থাকবে। এখানে সাবমিট দেই, এটা এখানে ইউর আনসার ইজ কারেক্ট, ঠিক আছে।
What is the range of a section octet of a subnet mask? রেঞ্জটা কি সাবনেট মাস্কে? এটা হচ্ছে রেঞ্জিং ফ্রম 0 to 225, 0 to 225 এই লেখাটা কপি করে দিলাম। এরপর আমরা পেস্ট করে দেখি কি হয়। 0 to 225 দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। ঠিক আছে। হোয়াট অ্যাড্রেস ইজ ইউজ টু আইডেন্টিফাই দ্য স্টার্ট অফ এ নেটওয়ার্ক? স্টার্ট অফ এ নেটওয়ার্কটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে ওটা খোঁজার জন্য হচ্ছে যে আইপি অ্যাড্রেস দরকার হয়। তো আমরা আইপি অ্যাড্রেস লেখাটা কপি করে নেই। এরপরে আমরা আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দেই। দেখেন ইউর আনসার ইজ ইনকারেক্ট। ওয়াই? আইপি অ্যাড্রেস, দিস অ্যাড্রেস আইডেন্টিফাইজ দ্য স্টার্ট অফ দ্য অ্যাকচুয়াল নেটওয়ার্ক। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হইতে পারে বা আইপি অ্যাড্রেস, যেটা আইপি দিলাম কাজ হইলো না, তো আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা ইউজ করে দেখি। দেখেন ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস। What address is used to identify devices within a network? তো devices within a network না, address here is identify device on the subnet. দেখেন an IP address here is used to identify device on the subnet. এটা হচ্ছে যে হোস্ট অ্যাড্রেস। তো ডিভাইস ফাইন্ড করার জন্য হচ্ছে যে হোস্ট অ্যাড্রেস লাগে। তো আমরা এটা সাবমিট দিয়ে দিই। দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম ইউজ টু আইডেন্টিফাই দ্য ডিভাইস রেসপন্সিবল ফর সেন্ডিং ডেটা টু অ্যানাদার নেটওয়ার্ক? তো একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে যদি ডাটা ট্রান্সফার করতে চান তাহলে ডিফল্ট গেটওয়ে লাগে। তো আমরা এটা কপি করে নেব। এরপরে হচ্ছে যে ডিফল্ট গেটওয়ে এটা এখানে পেস্ট করে দেই। এরপর সাবমিট দেই। দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। তার মানে সবকিছু ঠিকঠাক আছে। আমাদের টাস্ক 2 এ প্রাইমার অন সাবনেটিং, এটাও ঠিকঠাকভাবে আমরা কমপ্লিট করছি। এরপরে প্রবলেমটা হচ্ছে দ্য এআরপি প্রোটোকল। তো আমরা ইন্ট্রো টু ল্যানের 3 নাম্বার টাস্কটা এখন দেখবো। 3 নাম্বার টাস্কটা হচ্ছে দ্য এআরপি প্রোটোকল। তো আমরা হচ্ছে যে আগে দেখছিলাম রিকলিং ফ্রম আওয়ার প্রিভিয়াস টাস্কেস দ্যাট ডিভাইসেস ক্যান হ্যাভ টু আইডেন্টিফায়ার্স। এটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস আর এটা হচ্ছে যে আইপি অ্যাড্রেস। তো আজকে আমরা জানবো হচ্ছে দ্য এআরপি প্রোটোকল। এআরপি প্রোটোকল জিনিসটা কি? দ্য এআরপি প্রোটোকল অর অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটার ফুল মিনিং হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এটা আপনারা মনে রাখবেন। ফর শর্ট, ইজ দ্য টেকনোলজি দ্যাট ইজ রেসপন্সিবল ফর অ্যালাউইং ডিভাইসেস টু আইডেন্টিফাই দেমসেলভস অন এ নেটওয়ার্ক। একটা ডিভাইস যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওই ডিভাইসটাকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে যে এআরপি প্রোটোকলটা ইউজ করা হয়। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল ইজ দ্য টেকনোলজি দ্যাট ইজ রেসপন্সিবল ফর অ্যালাউইং ডিভাইসেস টু আইডেন্টিফাই দেমসেলভস অন এ নেটওয়ার্ক। একটা ডিভাইস নিজেকে নেটওয়ার্কে আইডেন্টিফাই করতে পারে এই এআরপি প্রোটোকল দিয়ে। সিম্পলি দ্য এআরপি প্রোটোকল allows the device to associate its MAC address with an IP address on the network. Each device on a network will keep a log of the MAC addresses associated with other devices. So each device on a network will keep a log. So log file থাকে আর কি, একটা নেটওয়ার্কের সাথে যেই ডিভাইসগুলো কানেক্টেড থাকে এগুলার লগ ফাইল থাকে আর কি, MAC address-এর লগ ফাইল। When devices wish to communicate with another, they will send a broadcast to the entire network searching for the specific device. তো তারা একটা ব্রডকাস্ট সেন্ড করে যখন একটা ডিভাইস একটা নেটওয়ার্কে অন্য কোনো ডিভাইসের সাথে হচ্ছে যে কানেক্টেড হতে চায়, সে হচ্ছে যে একটা ব্রডকাস্ট সেন্ড করে ফুল নেটওয়ার্কের ভিতরে একটা ডিভাইস খুঁজে পাওয়ার জন্য। তো যেই ডিভাইসের সাথে সে কমিউনিকেট করবে, ডিভাইসেস ক্যান ইউজ দ্য এআরপি প্রোটোকল টু ফাইন্ড দ্য ম্যাক অ্যাড্রেস। সো এআরপি প্রোটোকলের মাধ্যমে ওই যে ডিজায়ার যেই ডিভাইসটা আছে ওইটা ম্যাক অ্যাড্রেসটা খুঁজে পাওয়া যায় এবং হচ্ছে যে কমিউনিকেশন স্থাপন করা যায়। এরপরে হচ্ছে যে হাউ ডাজ এআরপি ওয়ার্ক? তো এআরপি প্রোটোকলটা কিভাবে কাজ করে এটা এখানে বলছে, আমরা এটা পরে দেখি পুরোটাই। ইচ ডিভাইস উইদিন এ নেটওয়ার্ক হ্যাজ এ লেজার টু স্টোর ইনফরমেশন অন which is called a cache. In the context of ARP protocol, this cache stores the identifiers of other devices on the network. In order to map these two identifiers together, IP address and MAC address, the ARP protocol sends two types of messages. So ARP protocol দুই ধরনের মেসেজ থাকে। ARP protocol যে ব্রডকাস্টটা সেন্ড করে ওটার মধ্যে হচ্ছে দুই ধরনের মেসেজ থাকে, একটা হচ্ছে যে ARP রিকোয়েস্ট আর একটা হচ্ছে যে ARP রিপ্লাই। আবার MAC address and IP address ইউজ করা হয়। তো when an ARP request is sent, a message is broadcasted to every other device found on a network by the device, asking whether or not the device's MAC address matches the requested IP address. So যেই IP addressটা খোঁজা হচ্ছে আর কি ওইটা MAC এর সাথে হচ্ছে মিলায় দেখে আর কি। If the device does have the requested IP address, তো যেই ডিভাইসটা খুঁজতেছেন ওইটার মধ্যে যদি আপনার desired IP addressটা থাকে, an ARP reply is returned to the initial device to acknowledge this. The initial device will now remember this and store it within its cache. তো হচ্ছে যে IP addressটা ক্যাশের মধ্যে জমা থাকে আর কি। একটা desired ডিভাইসটাকে ফাইন্ড করতে পারলে এটা হচ্ছে যে ক্যাশের মধ্যে জমা থাকে desired ডিভাইসের MAC and IP address. This process is illustrated in the diagram below. এখানে একটা ডায়াগ্রাম দিছে, আপনারা হচ্ছে যে দেখেন। তো বিভিন্ন ধরনের ডিভাইস আছে, তো আপনি হচ্ছে যে MAC অ্যাড্রেসের মাধ্যমে এই দেখেন আইপিটা খুঁজে পাইছে আর MAC অ্যাড্রেস দেওয়া আছে, তো যেটা যেই ডিভাইসটাকে আপনি খুঁজতে চাচ্ছেন আর কি। তো এই ডায়াগ্রামটা ভালো মতো দেখবেন। হোয়াট ডাজ দ্য এআরপি স্ট্যান্ড ফর? তো এখানে একটা কোশ্চেন দিছে, হোয়াট ডাজ দ্য এআরপি স্ট্যান্ড ফর? এআরপি মানে হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। তো আমরা এটা কপি করে নিলাম, এরপরে পেস্ট করে দিলাম অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। ঠিক আছে। What category of ARP packet asks a device whether or not it has a specific address? Category of ARP packet ARP request
হইতে পারে এটা এআরপি রিকোয়েস্ট হওয়ার কথা আমি দেখি সাবের দেখি অবস্থা না এআরপি রিকোয়েস্ট না আচ্ছা কি বলছে দেখি ARP packet asks device whether or not it has a specific IP address if the device does have the requested IP address তো ARP reply হতে পারে যদি IP addressটা থাকে তাহলে দেখি ARP reply কিনা what address is used as a physical identifier আচ্ছা ARP reply না তো এটা হচ্ছে যে MAC address হইতে পারে বা IP address আচ্ছা দেখি আমরা ARP রিপ্লাই না অবশ্যই না কোন ডিভাইসটা কোন অ্যাড্রেসটা ইউজ করা হয় না দেখি তো when an ARP request is sent a message is broadcasted to every other device found on a network by the device asking whether or not the device's MAC address matches the requested IP address so MAC address হইতে পারে আমরা MAC address দিয়ে দেখি MAC address লেখাটা কপি করে নিলাম MAC address লেখাটা পেস্ট করে দিলাম সাবমিট দিয়ে দেখি আচ্ছা MAC address ঠিক আছে এখানে একটা হিন্ট দিছে আচ্ছা তিনটা স্টার মানে MAC address ঠিক আছে এরপরের কোশ্চেনটা হচ্ছে what address is used as a logical identifier for a device on a network logical identifier for a device on a network logical identifier কি IP address ই তো হতে পারে দেখি IP address দিয়ে এখানে your answer is correct তার মানে ঠিক আছে তো the ARP protocol এখানে একটা কোশ্চেন বাকি আছে কোনটা what category of ARP packets asks a device whether or not it has a specific IP address what category of ARP packets ARP কোন প্যাকেটটা সেন্ড করে ব্রডকাস্ট প্যাকেট I don't know ব্রডকাস্ট না ARP protocol যদি না থাকে তাহলে কোন টাইপের প্যাকেট সেন্ড করে আচ্ছা আমরা MAC অ্যাড্রেস কোনটার আনসার দিছিলাম তাহলে হোয়াট অ্যাড্রেস ইজ ইউজড অ্যাজ এ ফিজিক্যাল আইডেন্টিফায়ার ফর এ ডিভাইস অন এ ফিজিক্যালি আইডেন্টিফাই করার জন্য MAC অ্যাড্রেস আর লজিক্যাল আইডেন্টিফাই করার জন্য হচ্ছে IP অ্যাড্রেস তাহলে একটা নেটওয়ার্কে ডিভাইসকে ফিজিক্যালি আইডেন্টিফাই করার জন্য হচ্ছে MAC অ্যাড্রেস আর লজিক্যালি আইডেন্টিফাই করার জন্য হচ্ছে IP অ্যাড্রেস কিন্তু আমরা হচ্ছে হোয়াট ক্যাটাগরি অফ ARP প্যাকেট কোন ক্যাটাগরির ARP প্যাকেট সেন্ড করা হয় বুঝতে পারছি না আচ্ছা তো হোয়াট ক্যাটাগরি of ARP package asks a device whether or not it has a specific IP address এটার আনসার হচ্ছে রিকোয়েস্ট লিখে আমরা সাবমিট দেই এই দেখেন রিকোয়েস্ট দিলে এটা আনসারটা ঠিক আছে তো ARP প্যাকেট হচ্ছে রিকোয়েস্ট করে তো আমাদের টাস্ক 3টাও কমপ্লিট তো আমরা ইন্ট্রো টু ল্যানের 4 নাম্বার প্রবলেমটা এখন দেখবো দ্য DHCP প্রোটোকল তো DHCP প্রোটোকল সম্পর্কে তো আপনারা হচ্ছে আগে থেকে এই নামটা শুনছেন DHCP প্রোটোকল কি করে আমরা একটু দেখি IP addresses can be assigned either manually by entering them physically into a device or automatically and most commonly by using a DHCP dynamic host configuration protocol server তো একটা IP অ্যাড্রেস হচ্ছে কনফিগার করা যায় ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি তো অটোমেটিক্যালি করার জন্য হচ্ছে যে DHCP প্রোটোকলটা ইউজ করা হয় ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল সার্ভার ডাইনামিক host configuration protocol when a device connects to a network if it has not already been manually assigned an IP address it sends out a request DHCP request এর নাম হচ্ছে DHCP discover to see if any DHCP servers are on the নেটওয়ার্কে কোনো DHCP সার্ভার আছে কিনা এটা দেখার জন্য DHCP discover নামে একটা রিকোয়েস্ট পাঠাই যখন কোনো ডিভাইসের IP হচ্ছে সেট করা থাকে না DHCP server then replies back with an IP address the device could use DHCP offer তো DHCP সার্ভার যে IP অ্যাড্রেসটা রিপ্লাই হিসেবে দেয় ওটার নাম হচ্ছে DHCP offer the device then sends a reply confirming it wants to the offered IP address request and then lastly the DHCP server sends a reply acknowledging this has been completed and the device can start using the IP address DHCP acknowledge আচ্ছা তো এখানে একটা ফিগার দিছে দেখেন কিভাবে কি হয় DHCP discover DHCP offer DHCP request DHCP acknowledge কিভাবে হচ্ছে যে DHCP discover নামে যে রিকোয়েস্টটা পাঠানো হয় এরপর হচ্ছে যে DHCP একটা IP অফার করে এরপর DHCP request নামে আর একটা জিনিস আছে DHCP এই দেখেন DHCP request এরপর হচ্ছে যে DHCP acknowledge করে হচ্ছে যে IP অ্যাড্রেসটা তো what type of DHCP packet is used by device to retrieve an IP address what type of DHCP packet is used by a device to retrieve an IP address retrieve করার জন্য maybe DHCP request DHCP discover টা হওয়ার কথা DHCP discover তো আমরা DHCP discover লেখাটা কপি করে নেই DHCP discovery হওয়ার কথা দেখেন your answer is correct তার মানে ঠিক আছে what type of DHCP packet does a device send once it has been offered an IP address একটা IP address অফার করার পরে DHCP does a device what type of DHCP packet does a device send once it has been offered an IP address একটা IP address অফার পাওয়ার পরে দেখি আমরা কি বলছে the DHCP server then replies back with an IP address could use the device then sends a reply confirming it wants the
অফার্ড আইপি অ্যাড্রেস, তাহলে ডিএসসিপি রিকোয়েস্ট, এটার নাম হচ্ছে ডিএসসিপি রিকোয়েস্ট। ডিএসসিপি সার্ভারটা একটা আইপি অফার করার পরে আপনার ডিভাইসটা হচ্ছে যে ডিএসসিপি রিকোয়েস্ট নামে একটা রিপ্লাই দেয় যে আমার এই আইপিটা আমার জন্য ঠিক আছে। তো আমরা ডিএসসিপি রিকোয়েস্ট দিয়ে দেখি, দেখেন ঠিক আছে। ফাইনালি হোয়াট ইজ দ্য লাস্ট ডিএসসিপি প্যাকেট দ্যাট ইজ সেন্ড টু এ ডিভাইস ফ্রম এ ডিএসসিপি সার্ভার? লাস্ট ডিএসসিপি প্যাকেট হচ্ছে ডিএসসিপি অ্যাকনলেজ, এটা ডিএসসিপি এসিকে অ্যাকনলেজ হতে পারে। দেখি দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। কন্টিনিউ ইউর লার্নিং। তো আমাদের 4 নাম্বার টাস্কটা কমপ্লিট। দ্য ডিএসসিপি প্রোটোকল, আমরা এখানে কি শিখলাম? ইন্ট্রোডিউসিং ল্যান টোপোলজি সম্পর্কে শিখছি, এরপর সাবনেটিং, এআরপি প্রোটোকল, এরপরে ডিএসসিপি প্রোটোকল, এরপরে হচ্ছে যে টাস্ক নাম্বার 5 কন্টিনিউ ইউর লার্নিং ওএসআই মডেল। তো কন্টিনিউ ইউর লার্নিং বাই জয়নিং দ্য ওএসআই মডেল, এটা হচ্ছে যে নেক্সট রুম। তো আপনার এখানে কমপ্লিটেডে ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন কনগ্রাচুলেশনস, আপনাদের ইন্ট্রো টু ল্যান যেই রুমটা আছে এটা কমপ্লিট হয়েছে।